নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখে জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত ছিল কালকে? 188 পৃষ্ঠা থেকে শুরু হবে। কোন আচার্যের মতে এই যে অসংস্কারিক কুশল সসংস্কারিক বিপাক রাশি উৎপন্ন করে না এবং সসংস্কারিক কুশল অসংস্কারিক বিপাক রাশি উৎপন্ন করে না, সেই মত গ্রহণ করিলে উপরোক্ত প্রণালী অনুসারে বিপাক সংখ্যা 16, 12, 8 স্থলে যথাক্রমে 12, 10, 8 হয়। আচ্ছা, আমি তো পুরো বুঝছেন এই জায়গাটা? এটা ওই যেটা বলতে সেই মত গ্রহণ করিলে উপরোক্ত অনুসারে বিপাক সংখ্যা, এটা আমরা যারা যেগুলো পড়ে আছি, কিন্তু ওই এর যথাক্রমে 12, এটা কি 12 কুশল? না, ওই যথাক্রমে এর নিচে একটু দেখে দিচ্ছি। উপরে 12, 16, 8 পরে আসছি না আমরা? হ্যাঁ, এগুলো পড়ে আছে। ওই 12, 16, 8 জায়গায় হবে যে 12, 10, 8। 12, 10, 8 এগুলো কোনগুলোকে কিভাবে মানে উপরে হিসাব পরে করছে? কালকে পড়ছেন যে মনে নেই? বা কালকের গুলো তো 16, 12, 8 এগুলো পড়া গেছে। এই 16, 12, 8 যেগুলো আছে ওই সেম জায়গাতে হ্যাঁ, 16 জায়গায় হবে যে 12, আচ্ছা, তারপরে 12 জায়গায় হবে যে 8, 8 জায়গায় 8। ঠিক আছে? কইলে হইতো না, কিলে ওই বুঝে দাম পড়বো তো। সেজন্য বলতেছি যে বানতে এটা তারপরে পুতুল বাবু বুঝছেন? আচ্ছা, এখানে ওইখানে ত্রিহেতুক আর দ্বিহেতুক মিলে দিছে না বানতে, মনে হয় ওইখান থেকে মানে 4টা মাইনাস যাবে ত্রিহেতুক থেকে। কোন সাইডটা মাইনাস যাবে? কেন মাইনাস যাবে? এখানে আমরা উপরে যে পড়াচ্ছি, এই উপরে পড়ছি যে সেই কামতার কৌশলের মধ্যে ত্রিহেতুক উৎকৃষ্ট কৌশল, ত্রিহেতুক প্রতিসন্ধি প্রথম ঘটায় এবং সেই প্রবর্তনকালে 16 প্রকার বিপাক, 8 সহেতুক 8 অহেতুক উৎপন্ন করে। এনে বুঝছো? বলো।
বানতে আমি বুঝি নাই। তুমি না বুঝলে তুমি ক্লাস দেখো নাই কেন? কালকে ক্লাস করো নাই, ঠিক আছে, ভালো কথা। পরবর্তীতে দেখে ফেলতে হবে না ক্লাসটা। ক্লাস করতে না পারলে কেউ যে কোনো প্রকারে ক্লাসটা অবশ্যই দেখে ফেলতে হবে ইউটিউব থেকে। ক্লাস যদি কোনো রকমে করতে না পারেন ইমার্জেন্সি, পরবর্তী কিছুক্ষণ পরে আপনি সময় করে এই ক্লাসটা দেখে ফেলবেন, না হলে এই এখন সমস্যা হয়ে যাচ্ছে। আমরা কালকে যেটা পড়ছিলাম, মূল কথা হচ্ছে যে এখানে আমার বর্তমান ভবাঙ্গ গঠিত হয়েছে ত্রিহেতুক 1 নাম্বার চিত্ত দ্বারা, অথবা ত্রিহেতুক 2 নাম্বার চিত্ত দ্বারা, অথবা ত্রিহেতুক 3 নাম্বার চিত্ত দ্বারা, অথবা ত্রিহেতুক 4 নাম্বার চিত্ত দ্বারা। 1 নাম্বার চিত্ত দিয়ে যদি ভবাঙ্গ গঠিত হয়, ওই 1 নাম্বার চিত্তের মধ্যে সব বাকি কুশল, অহেতুক কুশল এবং সহেতুক কুশল সবগুলো ফল প্রদান করতে পারে, বিপাক প্রদান করতে পারে। এভাবে আমরা জেনেছিলাম। কিন্তু এখানে কিছু কিছু আচার্যগণের অভিমত এটা প্রকাশ করতেছে যে অসংস্কারিক ওই ভবাঙ্গের মধ্যে ওই প্রবর্তনকালে সসংস্কারিক উৎপন্ন হতে পারবে না। এটা কিছু কিছু আচার্যগণের মতে। যদি ওই মত মানা হয়, তাহলে আমরা কালকে যেটা 16, 12, 8 এর জায়গায় ওগুলো কমে গিয়ে, মানে ওই হিসাব মতে আবার কমে যাবে না এখন ওই জায়গাতে ওইটা উৎপন্ন হতে না পারলে সসংস্কারিকের জায়গায় শুধু সসংস্কারিক থাকবে, অসংস্কারিক উৎপন্ন হতে পারবে না, এমন কথা যদি হয় তাহলে ইয়ে হয়ে যাবে, কমে যাবে সংখ্যা তখন। তো যাই হোক, আমাদের যেটা গবেষণা, আমার যেটা উপলব্ধি এখন বই পড়ার পরে, এটা হচ্ছে যে ত্রিহেতুক 1 নাম্বার চিত্তের অধিকারী হইলে ওনার কাছে যাবতীয় সব অষ্টম মহাকুশলের সবগুলো বিভাগ উৎপন্ন হতে পারবে এবং অহেতুকের সবগুলো বিভাগ উৎপন্ন হতে পারবে। আমার দৃষ্টিকোণ থেকে 16 বরাবর, বুঝছেন? মানে এই নিচের জায়গাটা চিন্তা না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এটা বিশেষ কোনো ইয়া না। কালকে যেভাবে বলছিলাম আমরা সেটাই ঠিক বলে বিবেচিত। এখানে তারপরও লেখক মহোদয় লেখছেন এগুলো, তবে এটাকে আমি এত বেশি গুরুত্ব দিচ্ছি না। কেন দিচ্ছি না এটাও বলি। কারণ যে জায়গায় অহেতুক বিভাগ উৎপন্ন হতে পারতেছে, আর ওটা তো সসংস্কারিকের ব্যাপার, অসংস্কারিকের ব্যাপার, ওগুলো আসবে না কেন? অহেতুক পর্যন্ত যেখানে ধারণ করা যাচ্ছে ওটা না করার কোনো ব্যাপার নাই। একটি কথা হতে পারে এরকম, ত্রিহেতুক অসংস্কারিক ভবাঙ্গের মধ্যে, সসংস্কারিক ভবাঙ্গের মধ্যে অসংস্কারিক উৎপন্ন হতে পারবে না। বানতে এটা কেন পারবে না? কারণ ওনারা চাইলে ওটা তো সসংস্কারিক অবশ্যই পারবে পারবে। না, ওই প্রণালীতে পারবে না। কোন প্রণালী? যে প্রণালী সূত্র ধরে আমরা দ্বিহেতুক পুদ্গল যদি হয়, ওনার ভবাঙ্গের মধ্যে ওনার
প্রবর্তনকালে ত্রিহেতুক ফল উৎপন্ন হতে পারতেছে না। কেন? এটাও প্রমাণ করে আসছে যে কি ধারণ ক্ষমতা অদ্দুন নাই। তো এখানে ধারণ ক্ষমতার ব্যাপারে যদি আমরা চিন্তা করি, তাহলে এই কথাটাও এই আচার্যগণদের মতেও প্রত্যেকটা মানে 1 নাম্বার চিত্ত সবগুলো ধারণ করতে পারবে হুম, ত্রিহেতুক, আর মানতে হ্যাঁ। 2 নাম্বার যদি হয় তখন ওই 1 নাম্বারটা বাদ গিয়ে উৎপন্ন হবে। মানে 2 নাম্বার চিত্ত যদি হয়, দ্বিহেতুক না। হুম, ত্রিহেতুক চিত্তের মধ্যে সসংস্কারিক যেটা আছে, ওই সসংস্কারিক ভবাঙ্গের মধ্যে ওই অসংস্কারিক কুশলটা উৎপন্ন, অসংস্কারিক বিপাক উৎপন্ন হবে না। ওই সূত্র ধরে। কোন সূত্র ধরে? ত্রিহেতুক দ্বিহেতুক ওই সূত্র ধরে। বুঝা গেছে এখন? মানতে হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যে কি, হ্যাঁ, এই যুক্তিও অমান্য করার মতো নয়। এত সবকিছুর পরেও বিভাজ্যবাদ নামক ব্যাপারটা নিহিত আছে সর্বত্র সর্বসময়। এত সবকিছুর পরেও বিভাজ্যবাদ ব্যাপারটা অবশ্যই সংযুক্ত থাকবে। বিবেচ্যবাদ যদি থাকে মানতে, তাহলে ওই যে সসংস্কারিক চিত্ত হয়তো ওনাকে হঠাৎ করে কিন্তু ওই প্রথম চিত্তটাও কিন্তু উনি উৎপন্ন করতে পারে, কিন্তু ওনার উৎপন্ন বিভাজ্যবাদের কথা করার এই জন্যই বলছি যে অনেক সময় আমরা এরকম ব্যতিক্রম কিছু ব্যাপারও দেখি যে এখন চিকিৎসা বিজ্ঞানের কথা বললে সবচেয়ে ভালো লাগবে। চিকিৎসা বিজ্ঞান এখন এত উন্নত হয়েছে যে ওর যে কোনো একটা এরকম আমরা যেগুলোর কারণে যেগুলোকে কেন্দ্র করে অহেতুক বলতেছি, ওই বিষয়গুলো এখন সংযুক্ত করে ফেলতে পারতেছে চিকিৎসা বিজ্ঞান উন্নতির মাধ্যমে। এই উন্নয়ন যদি করে ফেলে, ওকে আবার বৌদ্ধ শাস্ত্র মতে স্বীকার করতে বাধ্য। কোন শাস্ত্র? বিভাজ্যবাদকে যদি আপনি বলেন, বিভাজ্যবাদ বলবে যে হ্যাঁ এরকম হতে পারে, ঠিক করে ফেলেছে, ওটা যে কোনো প্রকারে এটা সমস্যা ছিল জন্মগতভাবে, কিন্তু বিজ্ঞান এত সূক্ষ্ম অতি সূক্ষ্ম হয়েছে এখন, ওগুলো সবগুলো কাটিয়া ছিড়িয়া পুরো পূর্ণাঙ্গভাবে অন্যরকম করে ফেলতেছে। এটা তো জানেন না? একজনের কিডনি আরেকজনকে লাগাই দিচ্ছে, এটা নর্মাল। এটা ছাড়াও আরো চোখ লাগাই ফেলতেছে একজনের চোখ একজনকে। হ্যাঁ, তারপরে জন্মগতভাবে এগুলো না থাকলে এগুলো এখনো পারতেছে না, ঠিক আছে, কিন্তু এটা ছাড়াও অন্যভাবে চিন্তা করলে, সরাসরি এটার কথা বাদ দেন, অন্যভাবে চিন্তা করলে অনেক কিছু এটা সম্ভব হচ্ছে, করতেছে। এই জন্য বলতেছি আমি কিছু কিছু মানুষ দেখেছি জন্মগতভাবে ওদের চুল টুল উঠে নাই, দাঁতও উঠে নাই, চুলও উঠে নাই, আরগুলো সব ঠিক আছে। তারপরে ওই ছেলের বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে বিবিধ চিকিৎসা করতে করতে ওর শেষ পর্যন্ত চুল অনেক উঠেছে, পুরোপুরি হয় নাই, ঠিক আছে। তারপরে দাঁতও অনেক উঠেছে, ঠিকঠাক একদম স্বাভাবিক দাঁত হয় নাই, ঠিক আছে, কিন্তু উঠেছে মোটামুটি। হ্যাঁ, তাহলে চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে এরকম একটু 19-20 করাও যেতে পারে। যদি হয়, এমনটা যদি হয়, তবে ওই বিষয়গুলোও ওইভাবে পরিবর্তন হতে পারে, একটু 19-20 হতে পারে, 19-20, তবে 18-20 এরকম না, 19-20। তা আমরা সসংস্কারিক এবং অসংস্কারিক প্রতিসন্ধিকের ক্ষেত্রেও যদি ওইভাবে একদম যদি এগুলোতে মনে করি যে আমরা 80 এবং 40 ব্যবধান আছে, তাহলে ওগুলো সম্ভব না। ওরকম 79-80 মধ্যে ব্যবধান হয়ে যেতে পারে।
এনে পুরো বিষয়টা বুঝে গেছে? बनते हैं। যাই হোক, ওই কালকের বিষয়টা ওই ঠিক আছে। আবার এটা এত বেশি বেশ কম না, কালকের বিষয়ের সঙ্গে একটু বেশ কম আছে আর কি। বুঝেন নাই কেউ আছেন? পুতুল বাবু 10 নাম্বার পড়েন। 10 নম্বর পূর্ব বছর কুশল প্রথম ধ্যান অল্প পরিমাণে ভাবনা করিলে ভাবনাকারী ব্রহ্ম পরিষদে উৎপন্ন হন। উহার মধ্যম পরিমাণে ভাবনায় ব্রহ্ম পুরোহিতে এবং উত্তম রূপে ভাবনায় মহাব্রহ্ম লোকে উৎপন্ন হন। সেই রূপ দ্বিতীয় ও তৃতীয় ধ্যানে অল্প পরিমিত ভাবনায় পরিতাপে মধ্যম ভাবনায় অপ্রমাবে এবং উৎকৃষ্ট ভাবনায় অবসর দেব হন। চতুর্থ ধ্যানে অল্প ভাবনায় পরিত্য শুভে, মধ্যম ভাবনায় অপ্রমাণ শুভে এবং উৎকৃষ্ট ভাবনায় শুভকীর্ণ দেবলোকে উৎপন্ন হন। পঞ্চম ধ্যান ভাবনা দ্বারা বৃহত্তর দেবলোকে এবং সংজ্ঞার প্রতি বিরাট উৎপাদন উদ্দেশ্যে এই জ্ঞান ভাবনা দ্বারাই অসংগ সত্ত্বে উৎপন্ন হন, কিন্তু শুদ্ধবাসে শুধু অনাগামীরাই উৎপন্ন হন। যিনি অর্ব বছর কুশল যথাক্রমে ভাবনা করেন তিনি অরূপ ভূমিতে উৎপন্ন হন। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এনে এটাতে তেমন কিছু আলোচনা করার নাই অবশ্য। बनते हैं আর এটা কোন ধ্যান লাভ করলে কোন জায়গায় উৎপন্ন হয় সেটা। আমি তো ওরা বুঝছেন না? হ্যাঁ বান্তে, এগুলো ওই 16 প্রকার যেগুলো স্তর আছে ওগুলো মানে কোনটা কোন এতে প্রথম ধ্যানে কোন জায়গায়, তারপর দ্বিতীয় ধ্যানে কোন জায়গায়, এগুলো বলছে আর কি বান্তে। পুতুল বাবু তারপরে এখানে সংখ্যা কতগুলো আছে যে সংখ্যাগুলো পড়ে ফেলে। ওই বার্ষিকগুলো ধ্যান লাভের পর পুনঃ বা আচরণ না হইলে পরিত্য বা অপরিপূর্ণ অভ্যাসে মধ্যম এবং পূর্ণ অভ্যাস দ্বারাই ধ্যান উত্তম অবস্থা প্রাপ্ত হয়। অনাগামীর মধ্যে পঞ্চম ধ্যানিকেরাই শুদ্ধবাসে এবং তন্নিম্ন ধ্যানিকেরা তন্নিম্ন ভূমিতে উৎপন্ন হন। মহৎগত পুণ্যকৃত্য হয় যেই ভূমে তাদৃশ্য বিপাক ফলে সন্ধি প্রবর্তনে। এই পর্যন্ত কর্মচতুষ্টয়।
যে ভূমিতে জন্মগ্রহণ করবে ওই ভূমির কেন্দ্র করে ওই ভূমিকে ওই ব্রহ্মলোকের অবস্থা অনুযায়ী বিপাক উৎপন্ন হবে। আমরা যেগুলো কালকে পড়ে আসছিলাম। তারপরে বারো নম্বর পর্বতে 12 নম্বর মনোপুত্তি, হ্যাঁ 12 নম্বর মনোপুত্তি আয়ুকয় কর্মকয় যুগপক্ষয় এবং প্রচ্ছদক কর্ম, এই চারি কারণে মৃত্যু সংঘটিত হয়। এই প্রকারে যাহারা মরণমুখ তাহাদের মরণকালে কর্ম বলে ছয় দ্বারের কোন একটিতে অবস্থান অনুসারে এক পরবর্তী ভবের অভিমুখীভূত প্রতিসন্ধিজনক কর্ম উপস্থিত হয়, অথবা 2 সেই কর্ম সম্পাদনকালীন যা দৃশ্য রূপ শব্দ গন্ধাদি অনুভূত হইয়াছিল বা সম্পাদনের উপকরণ হইয়াছিল সে কর্ম নিমিত্ত উপস্থিত হয়, অথবা 3 যে অনন্তর ভবে জন্মগ্রহণ করিতে যাইতেছে সেই উৎপদ্যমান ভবে উপল ভবনীয় নিমিত্ত বা উপভোগ্য নিমিত্ত উপস্থিত হয়। তৎপর আসন্ন চিত্তস্থিত সেই আলম্বনকে নির্ভর করিয়া অবিচ্ছিন্ন চিত্ত সন্ততি উহা পরিশুদ্ধ হোক বা উপক্লেশযুক্ত উপযুক্ত হোক, ফলমুখ কর্মের আকারে এবং গন্তব্য ভবের অনুরূপে সেই ভবাভিমুখে পতিত হয়। শুধু পুনর্জন্ম উৎপাদনক্ষম কর্মই নিজেকে আবার উৎপন্ন করিবার জন্য পুনঃ এক দ্বারে উপস্থিত হয়। এই রূপে মনোন্মুখ সত্যের নিকট মনাসন্ন ভীতি চিত্তাবসানে অথবা ভবাঙ্গ হয়ে শ্রুতিচিত্ত বর্তমান ভবের শেষ চিত্তাবস্থা উৎপন্ন হয় ও নিরুদ্ধ হয়। এই শ্রুতিচিত্তের অবসানে এবং নিরোধের অনন্তরে সেই মনাসন্ন চিত্ত গৃহীত আলম্বনকে নির্ভর করিয়া ভবে ভবে সংযোগকারী প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হইয়াই যথাযোগ্য পরবর্তী ভাবে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিসন্ধি চিত্তের কামলোকে বা রূপলোকে ব্যস্ত থাকে, অরূপলোকেও বাস্তব থাকে না। এই প্রতিসন্ধি চিত্ত সেই সব সংস্কার দ্বারা উৎপন্ন হয় যাহারা অবিদ্য অনুসারে আবৃত, যাহারা ভব কৃষ্ণ অনুসয় মূলক, যাহারা সম্পযুক্ত চৈতসিক দ্বারায় পরিপোষিত এবং যাহারা সহজাত নাম রূপের অধিষ্ঠান ক্ষেত্র বলিয়া অধিনায়ক স্বরূপ। মন্ত্র শেষ। অমিত বড় বুঝছেন? এটা তো তেমন আলোচনা বান্তা এটা না বান্তা একটু আলোচনা করতে হবে, আলোচনা না করলে এখানে অনেকেই আছে আলোচনা করে আয়ুকয় কর্ম আয়ুকর্ম উভয়ের যুগোৎপন্ন। আয়ুক্ষয় কর্মক্ষয়, আয়ু কর্ম উভয়ে যুগপৎ ক্ষয় এবং উপচ্ছেদক কর্ম, এই চারি কারণে মৃত্যু সংঘটিত হয়। অর্থাৎ আমাদের 4টা কারণে কিন্তু আমাদের মৃত্যু হয়। সে 4টি কারণ কি? একটা হচ্ছে যখন আয়ুক্ষয় হয় তখন মৃত্যু হয়, আর যখন কর্মক্ষয় হয়
তখনও মৃত্যু হয়। আর একটা হচ্ছে যে আয়ু কর্ম দুটোটাই যখন শেষ হয়ে যায় তখনই মৃত্যু হয়। তারপর আরেকটা হচ্ছে যে উপচ্ছেদক কর্ম। উপচ্ছেদক না, এটা উপঘাতক হবে যে। যুগপথ এবং উপচ্ছেদক কর্ম। তো উপচ্ছেদক কর্ম কি যে? আমি তো ভুলে উপঘাতক গেছি। উপচ্ছেদক একই। আচ্ছা, উপঘাতক আর উপচ্ছেদক সেম। হুম। আর উপঘাত উপচ্ছেদক কর্ম বানতে কোনটা? যেটা ওই যে অ্যাক্সিডেন্টে বা ইয়াতে হয়ে যায় এটা? অ্যাক্সিডেন্ট হতে হবে কথা নাই, স্ট্রোক আছে না, স্ট্রোকেও হয়তো বেশি তেল মানে মশলা বেশি খাইলে আমাদের হুম রক্ত হুম সঞ্চালন প্রক্রিয়া বিঘ্ন ঘটে যায়, অথবা চর্বিযুক্ত খানা বেশি খাইলে, অথবা বেশি প্রোটিন জাতীয় ভাত যেগুলো আছে, আমরা তো সবাই প্রোটিন জাতীয় ভাতগুলো খাই বেশি, আমাদের বাংলাদেশের মানুষ। আগে এক সময় অসুবিধা ছিল না, এখন বর্তমানে আমাদের যেহেতু শারীরিক কাজ কমে গেছে, পরিশ্রম কমে গেছে, ঘাম ঝরা কমে গেছে, তো সেহেতু আমাদের ওই খাবারগুলোর দিকে নজর রাখতে হয়। যেহেতু ঘাম ঝরানো না থাকলে ঘাম ঝরাইতে হয় যে খাবার, বুঝছেন, বিশেষ করে চর্বি জাতীয় খাবার খাইলে বা অতি পুষ্টি ভাত জাতীয়, রুটি জাতীয় খাবার, এগুলো হচ্ছে যে অতি পুষ্টি, এগুলো খাইলে খুব ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়। বানতে ডিপেন্ড বল, আমাদের কথা শুনতে পাচ্ছে না। ওকে। ডিপেন্ড শুনতে পাচ্ছে না যে? হ্যাঁ, ডিপেন্ড ঠিক আছে এখন? সবার কথা শুনতে পাচ্ছি, কিন্তু শুধু ভান্তের কথা আসতেছে না আমার কাছে। এখন আসতেছে? ও নাকি অনেক চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। এখন এখন শোনা যাচ্ছে কিনা দেখো দিবেন। বানতে আবার কেটে আবার জয়েন হয়েছে। এখন শোনা যাচ্ছে? দিদি এখনো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? ভান্তের কথা শোনা যাচ্ছে না এখনো। ও আরে সমস্যা নেই দিদি, আজকে আপনারা চলে যান, আমি রেকর্ড দেখে নিবো ইউটিউব থেকে, কালকে ইয়া করবো আবার। ঠিক আছে। আর দীপন বাবু একটা কাজ করেন, আপনি কেটে দিছে? বানতে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আহ, রনি বড়ুয়া একটু করে বিধিমুক্ত চিত্তগুলো একটু বের করেন। বিধিমুক্ত চিত্ত, রনি বড়ুয়া, ইয়া থেকে, অনলাইন থেকে বিধিমুক্ত চিত্ত সার্চ করলে আসবে, অথবা চ্যাটজিপিটিতে। আচ্ছা, যাই হোক, প্রথমে আছে যে আয়ুক্ষয়ে মৃত্যু। আয়ুক্ষয়ে মৃত্যু কিরকম? আমরা যে ভবাঙ্গ দিয়ে জন্মগ্রহণ করেছি, যে চিত্ত নিয়ে প্রতিসন্ধি গ্রহণ করেছি, ওই ভবাঙ্গের ওই প্রতিসন্ধির নির্দিষ্ট একটা আয়ু আছে। অর্থাৎ এটার আয়ু 1 ঘন্টাও হতে পারে, 1 মিনিটও হতে পারে। আবার এখন মনুষ্য গণনা অনুযায়ী পরিপূর্ণ বাংলাদেশের হিসাব করলে 60, 65, 70, বেশি যত্ন যারা করেন 80, 85, 90, এটা বাংলাদেশের অনুযায়ী। কিন্তু এটা ছাড়াও যেই চিত্ত নিয়ে আমরা জন্মগ্রহণ করব, ওই চিত্তের সঙ্গে একটা রিলেটেড একটা আয়ু আছে, ওই ভবাঙ্গের একটা নির্দিষ্ট আয়ু আছে, বুঝছেন? ওই প্রবর্তন চিত্তের মানে কতদিন পর্যন্ত এটা রানিং থাকবে, এটা নির্দিষ্ট একটা আয়ু আছে।
আয়ুক্ষয় বলতে কেউ বুঝবেন না যে এটা 90 বছর 100 বছর হয়েছে, এটার আয়ুক্ষয় হয়েছে, মারা গেছে। আয়ু মানে ওরকম না। ওই প্রতিসন্ধি চিত্তের নির্দিষ্ট একটা আয়ু থাকে, পুণ্য শক্তি অনুযায়ী, কর্মশক্তি অনুযায়ী। বুঝছেন? এনে বোঝা গেছে? হ্যাঁ, তুমি যেগুলো বলছো এগুলো ঠিক আছে, আর সেগুলোর থেকে একটু যেটা সংযোজন হচ্ছে সেগুলো ভালো করে বুঝে রাখো। হ্যাঁ, আবার বলছি, আমরা যে চিত্ত নিয়ে প্রতিসন্ধি গ্রহণ করব, ওই প্রতিসন্ধি চিত্তের সবকিছু নির্দিষ্টভাবে সেট করা থাকে। সেখানে সেট করার মধ্যে আয়ু একটা সেট করা থাকে, এতদিন পর্যন্ত এই পুদ্গলের এই সত্ত্বের আয়ুষ্কাল হবে, এটা সেট অটোমেটিক ভাবে থাকে। তবে সেটা পরিবর্ধন যোগ্য। ওই বিষয়টা বৌদ্ধ শাস্ত্র মতে এবং বিভাজ্যবাদ মতে বাড়ানোও যেতে পারে। যেটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে ওটা থেকে কিছু কিছু বাড়ানোও যেতে পারে, অতি পুণ্যকর্মের কারণে এবং অতি স্বাস্থ্য সচেতনতার কারণে, অতি সংযমী জীবনযাপন করার কারণে এবং দেশগত কারণে, প্রাকৃতিকগত কারণে, কুশল বন্ধু বান্ধবগত কারণে, নানা কারণে ওই নির্দিষ্ট আয়ুষ্কাল থেকেও কিছুটা বাড়লেও অনেক সময় বাড়তে পারে। এটাকেই বলা হয় বিভাজ্যবাদ। নির্দিষ্ট এটাই হবে, ওই দিনেই মরে যেতে হবে এরকম না। বাড়ানোটাও বললাম এখন, বুঝছেন? আবার কমেও যেতে পারে। এই কমে যাওয়াটা আমার দেশগত কারণে হোক, খারাপ বন্ধু বান্ধবের কারণে হোক, অথবা খারাপ খাওয়া দাওয়ার কারণে হোক, স্বাস্থ্য অসচেতনতার কারণে হোক, অথবা আমাদের প্রকৃতিগত নানা দুর্যোগের ব্যাপার হোক, এই জাতীয় কারণে, অথবা আমি অতি অকুশল কর্ম করে সম্পাদন করে করে আমি জীবনযাপন করতেছি, এগুলোর কারণে হোক ওই নির্দিষ্ট আয়ুটা কমে যেতে পারে। আয়ু সম্পর্কে দুই দিকে কথা বললাম, ঠিক আছে? কিন্তু এমনি নির্দিষ্ট একটা আয়ুষ কাল নিয়ে ওই ভবাঙ্গ উৎপত্তি হয়, হওয়ার পরেও এই দুই দিক থেকেই ব্যাপার আছে, কমিয়ে যেতে পারে আবার বাড়তিও হতে পারে। একটা গেল কর্মক্ষয়ী মৃত্যু। আমার নির্দিষ্ট কর্ম যতদিন আছে এখানে বেঁচে থাকার জন্য, যতদিন পর্যন্ত ওই পুণ্য শক্তি আছে অতদিন পর্যন্ত, আমার একটু মিস্টেক হয়ে গেছে আগেরটা, আয়ু হচ্ছে যে ওই সময়কার মানুষের আয়ু, গড় আয়ু, যেটা আমাদের 70-80 বছর 90 বছর বলতেছি এখন, বাংলাদেশের জন্য 65-70 পর্যন্ত, বা ভালো বাঁচলে 70-80-90 পর্যন্ত যেটা বলতেছি আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে যে নির্দিষ্ট আয়ু, ওই আয়ু ক্ষয় হয়ে গেলে অটোমেটিক ভাবে ও মরে যেতে বাধ্য। এটা হচ্ছে যে আয়ু ক্ষয়ে। কর্মক্ষয়ে বললাম যে এতক্ষণে যেগুলো বলছি আমি বলে ফেলছি, উল্টো করে ফেলছি। কর্মক্ষয় হচ্ছে যে নির্দিষ্ট ভবাঙ্গের মধ্যে একটা আয়ু সেট করা থাকে, ওই আয়ু শেষ হয়ে গেলে এটা হচ্ছে কর্মক্ষয়ী মৃত্যু। বেঁচে থাকার কর্ম শেষ, যতদিন বেঁচে থাকার মতো ইয়া ছিল ওটা শেষ হয়ে গেলে মরে যাবে, কর্মক্ষয়। তারপরে আয়ু কর্ম উভয় ক্ষয়, মানে যে মুহূর্তে আয়ুও ক্ষয় হয়েছে, আয়ুও মনে করেন 70 বছর 80 বছর হয়ে গেছে ওই দেশের অনুযায়ী, এবং কর্ম শেষ হয়ে গেছে যতদিন বেঁচে থাকার কথা, এই দুইটা একসঙ্গেও শেষ হতে পারে। দুইটা একসঙ্গে শেষ হইলে এগুলোকে বলা হয় আয়ু কর্ম উভয় ক্ষয়ে মৃত্যু। তারপর হচ্ছে যে উপচ্ছেদক। উপচ্ছেদক আমার অতীতের কোনো বিরুদ্ধ কর্ম যদি উপস্থিত হয়, ওদিন আমরা আলোচনা করছিলাম
অতীতের কোনো বিরুদ্ধ কর্ম আমার এখন চলছে ঠিক আছে, কিন্তু আমাকে বিপাক দিচ্ছে যে হঠাৎ করে হত্যাকর্ম আপনাকে নরকেও নিয়ে যেতে পারে। আবার মনুষ্যলোকে প্রবর্তনকালে যদি আপনার অতীতের হত্যাকর্ম ফল দেয়, আপনার এখানে নানা জাতীয় ব্যারাম হবে, নানা জাতীয় সমস্যা হবে, নানা জাতীয়ভাবে আপনি মরে যেতে পারেন হত্যাকর্ম বিপাক দিলে। তারপরে চুরি জাতীয় কর্ম বিপাক দিলে, মানুষের ধন হরণ লুণ্ঠন জাতীয় বিষয়গুলো যদি বিপাক দেয়, হঠাৎ করে আপনার সব ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে, নাইলে আগুনে পুরো ধ্বংস হয়ে যাবে, নাইলে ভূমিকম্প তল পড়ে যাবে ঘরবাড়ি সবকিছু, অথবা চোর ডাকাতি সবকিছু নিয়ে চলে যাবে, অথবা ঝড় তুফানে উড়াইয়া সব ঘরবাড়ি ভাঙি চুরে চুরমার করে দেবে। নানাভাবে এরকম মানে কর্মে বিপাক দিলে এরকম হয়ে যেতে পারে। ওই জাতীয় কর্ম, চুরি জাতীয়, মানুষকে ঠকানি জাতীয়, মিথ্যা বাটোয়ারি করানি জাতীয়, ওই জাতীয় ওগুলো যদি কর্ম দেয়, এখন এমনি ঠিকই ছিল এতদিন, ওই জাতীয় বিষয় কর্ম ফল দিলে এরকম হয়ে যেতে পারে। এরকম বিভ্রাটমূলক ব্যতিক্রমমূলক অকুশলমূলক ব্যাপারগুলো উপস্থিত হয়ে গেলে তখন উপচ্ছেদকভাবেও মৃত্যু হয়ে যেতে পারে। আবার এরকমও হতে পারে, হ্যাঁ, এটা সরাসরি যেটা সমস্যা হয়েছে, আমি যতটুকু সমস্যা করেছি, যতটুকু আমাকে ফল দিয়েছে, ওটা এমনি সরাসরি এমনি হয় নাই, মরি নাই ঠিক আছে সরাসরি, কিন্তু এমন একটা ব্যারাম হয়েছে যে ওটা আমাকে কিছুদিন পরে হইলেও মেরে ফেলবে, বাঁচবে, আরো কিছুদিন বাঁচবে, বেঁচে টেচে মরে যাবে। এরকমও আছে অনেক সময় সরাসরি উপঘাতক যেদিন হয়েছে সেদিনে না ঘটে, কিছুদিন পরেও এটা ঘটতে পারে। এই উপচ্ছেদক শুধু কর্মগত কারণে হবে এমন না, কর্ম ছাড়াও এই উপচ্ছেদক বিষয় উপস্থিত হয়ে যেতে পারে। সেজন্য আমার কাছে কি আছে না আছে এগুলো আমি কোনো কিছু জানি না, বুঝি না, জানার মতো সেই উপলব্ধি আমাদের থাকে না। যারা অতদূর পর্যন্ত গেছেন তারা এগুলো বুঝেন, কিন্তু বাকিদের সবার জন্য বুদ্ধির উপদেশ আপ্পামাদেনা সম্পাদিতা, সবসময় অপ্রমত্ত, অতি সজাগী থাকার জন্য উপদেশ দিয়েছেন। কখন কখন? কাজ করার সময়, কথা বলার সময়, মানসিক চিন্তা করার সময়, এই 3 সময়ে অতি সজাগী সাবধানী হয়ে চলার জন্য বলেছেন। যেহেতু কর্ম ছাড়াও নানা বিষয় ঘটে যেতে পারে, কর্ম থাকতে হবে না, তো আপনি সাবধানে সজাগ থাকলে ও কর্মগুলো কি করা যায়, আটকানো যায়। আরেকটা মজার বিষয় সাবধানতা থাকার জন্য থাকলে, মানে কর্ম আছে, আপনার ওই কর্মফল পাওয়ারও কথা রয়েছে, পাবেন, কিন্তু আপনি কি করলেন, এখানে অতি সাবধানতা অবলম্বন করলেন এবং সবসময় এই জাতীয় বিষয়কে আপনি প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা রাখেন। ওরকম যদি হয়, ছোটখাটো অনেক অকুশল কর্ম ঠেকানো যায় সংযত এবং সাবধানে জীবনযাপন করার কারণে, বুঝছেন? এই জন্যই বুদ্ধ কর্মবাদী না, বুদ্ধ বিভাজ্যবাদী। এনে বুঝা গেছে? এই 4ই কারণে মৃত্যু সংঘটিত হয়। এদূর পর্যন্ত আর কারো কোনো আরো বুঝার থাকলে বলেন, নাহলে এর পরের লাইনে যাচ্ছি। বান্তে উপঘাত কর্মের মধ্যে বিভাজ্যবোধ কোনটা ধরবো? অর্থাৎ ওনার আয়ুও আছে, কর্মও আছে, কিন্তু হঠাৎ ওনার মৃত্যু হয়ে গেল, তার মানে ওই যে মানে এই ওই হঠাৎ যে মৃত্যুটা, ওইটাই কি বিভাজ্যবাদ? আয়ুও আছে ওনার, পুণ্যকর্মও আছে বেঁচে থাকার মতো, বলতেছি, কিন্তু তারপরেও ওনার যে মৃত্যুটা হয়েছে। বলতেছি দীপেন বাবু একটু ইয়া করেন তো, আমি রনিকে বলছিলাম ইয়া করার জন্য, এখন আসছিল যে না দীপেন বাবু?
আবার চলে গেছে। ও শুনতে পাচ্ছে না তো। আমি আছি, ঠিকঠাক মতো চলতেছে। হঠাৎ করে আমার স্ট্রোক হলো, কিন্তু স্ট্রোক হওয়ার মতো আমার কোনো কর্ম ছিল না, বা যে স্ট্রোক হয়েছে ওই স্ট্রোক জনিত কোনো ব্যাপার আমার কর্ম কোনো বিপাক দেয় নাই, দিয়েছে বা দেয় নাই এগুলো তো আমরা জানি না নর্মালি। এমনি জাস্ট এটা শিখে নেওয়া আর কি, বুদ্ধের বিভাজ্যবাদটা শিখে নেওয়া আর কি। হ্যাঁ, এটা এই স্ট্রোক এটা কর্মের কারণেই হতে হবে এমন না, কর্ম ছাড়াও হয়ে যেতে পারে। কি ভাবে হতে পারে? আমি অসাবধানে জীবনযাপন করার কারণে হতে পারে, বা সবকিছু ঠিকঠাক আমি সাবধানেই জীবনযাপন করছিলাম, ঠিক আছে, হঠাৎ করে মানুষের সঙ্গে এমনভাবে কজিয়া লাগছি। আমরা যত বুড়ো হই, বয়স হই, আমাদের যেগুলো নার্ভগুলো আছে উপরের চামড়াগুলো যেমন ফোতা হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মসৃণতা কমে যাচ্ছে, ঠিক আমাদের আভ্যন্তরীণ যন্ত্রপাতি এগুলোও কিন্তু ক্রমান্বয়ে কি হয়ে যায়, একদম যৌবনকালের যেরকম শক্তিশালী থাকে, বৃদ্ধ হতে হতে এগুলো আস্তে করে দুর্বল হয়ে যায়। এটা আপনারা খুব ভালো করে বুঝেন। একটু করে বেশি যারা বুড়ো হয়েছেন তারা নিশ্চয় বুঝেন, একটু হাঁটলে, একটু দৌড়লে দুব 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 করা শুরু করে। আগে এগুলো ছিল না, ছিল কি? ছিল না। কিন্তু এটা যত বয়স হচ্ছে তত এটাও হয়ে যাচ্ছে না। কেন হচ্ছে? আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফাঁসগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ওই রকম দুর্বলতার সময় মানুষের মাঝে মধ্যে কি করে, নানা জাতীয় করে আঘাত পায়। বড় ধরনের কেউ কিছু বললো, কেউ কিছু ইয়ে করলো, হঠাৎ করে মানুষটা মানসিক টেনশনে, মানসিক চাপে ওনার রক্ত সঞ্চালন বেড়ে যায়। বেড়ে গিয়ে ওই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রক্ত এগুলো দুর্বল, পাট ছিঁড়ে যায় বিভিন্ন জায়গায়। বুঝছেন? মানে ওই প্রেশারটা সহ্য করতে না পারলে, মাথায় ছিঁড়ে গেলে আমরা বলি ব্রেন স্ট্রোক। কিছু কিছু জায়গায় ছিললেও তেমন একটা প্রবলেম হয় না। আবার কিছু কিছু জায়গায় ছিললে যেখানে আমাদের এই সমস্ত বুদ্ধি বিবেচনা, চিত্তগত যেই অবস্থাগুলো তৈরি হয়, ওই সমস্ত জায়গার মধ্যে গিয়ে অ্যাটাক পড়ে, চাপ পড়ে। তখন এটা আর ব্রেন কাজ করে না ভালো করে। আমরা বলি যে স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, মানুষজনকে চিনতে পারে না, কিছু করতে পারে না। অথবা আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কিছু এরকম করে করার জন্য, সংরক্ষণ রাখার জন্য, ইহকালের রাখার জন্য ভবাঙ্গ ছাড়া, ভবাঙ্গ তো এগুলোর সঙ্গে সংযুক্ত হয়েই চলে। আমাদের হৃদযন্ত্র তথা মস্তিষ্কের কার্যক্রম এগুলো এক এক জায়গায় ড্যামেজ হয়ে গেলে এক এক সময়ের বিষয়গুলো মনে থাকে না। 10 বছর 20 বছর, হ্যাঁ, এক এক সময়ের বিষয়গুলোও মনে থাকে না। এরকম অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে। অনেক সময় এগুলো আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে গেলাম, ঝগড়া করলে দেখবেন খুব হৃদযন্ত্র খুব বেশি বেশি চলে, পালস বেড়ে যায় আমাদের, এবং হার্টে দুব 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 করতে বেড়ে যায়, মুখ টুক লাল হয়ে যায়, খেয়াল করবেন, কানটানো লাল হয়ে যায়, গরম হয়ে যায়। হ্যাঁ, কেন হয় এটা? অতি রক্ত সঞ্চালনের কারণে। এরকম যখন ঝগড়া করতে যাবেন, যে কোনো মুহূর্তে ও একটা বলবে আপনাকে, আপনি একটা বলবেন, ও একটা বলবে, এরকম করতে করতে চরমে গিয়ে এক পর্যায়ে এগুলো ছিঁড়ে যাবে, ফেটে যাবে। যেখানে মাথায় ফেটে গেলে ব্রেন স্ট্রোক, কেউ বাড়ি মারতে হবে না, এমনি এমনি ফেটে যাবে। বুঝছেন? হার্টের মধ্যে কোথাও ফেটে গেলে হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক। বুঝছেন? তাইলে এগুলো, এটা আমার কোনো কর্মের ব্যাপার না, এখন বর্তমানের কর্ম, বর্তমানের ব্যতিক্রম কর্ম। এই সময় অনেক সময় মরেও যেতে পারেন। বেশি ব্যতিক্রমভাবে ছিঁড়ে গেলে, বড় ধরনের ছিঁড়ে গেলে মরেও যেতে পারেন। মরে গেলে এক সমস্যার সঙ্গে কত সমস্যা জুটে গেছে দেখছেন? আরও কি জুটেছে এখানে? সঙ্গে সঙ্গে আপনার নরকবাস, কারণ ওই যে ঝগড়া, হিংসা চিত্ত ঝগড়া, এই ঝগড়াজনিত কারণের মানে আসন্ন কর্ম এটা। হ্যাঁ, সেই মতো যদি আপনি মরেন, নিশ্চিত অপায়, কোনো ভুল নেই। কত ভয়ঙ্কর না? তাহলে এটা হচ্ছে যে আমাদের অতীতের কোনো কর্মের প্রয়োজন হবে এমন না, আমাদের বর্তমান উচ্ছৃঙ্খলতার কারণেও
অসংযমী জীবনযাপন করার কারণেও, জিহ্বা সংযম করতে না পারার কারণেও এরকম এই উপঘাতিক ব্যাপারগুলো চলে আসে। সেটা শুধু মনুষ্যলোকে তাই নয়, আমরা আরেকটা বিষয় পড়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়, দেবলোকের মধ্যে মনোপ্রদেশিক, ক্রিয়াপ্রদেশিক দেবতারা আয়ু থাকতেও তাদের মৃত্যু হয়ে যায়, মনে আছে নি? বান্দে হ্যাঁ, মনে আছে। ক্রিয়া দ্বারা প্রদুষ্ট হইলে তাদের যদি খাবার দাবারে বিঘ্ন ঘটে যায়, তারা মরে যায়। তারপরে মনে আছে। মন প্রদুষ্ট করলে, মনের মধ্যে লোভ হিংসা জ্ঞানতা বাড়াইলে, ওই মন প্রদুষ্ট করার কারণেও তাদের নির্দিষ্ট আয়ুষ্কাল পর্যন্ত দেবতারা বাঁচতে পারে না। হ্যাঁ। ঠিক মনুষ্য লোকেও সেম বিষয়টা প্রযোজ্য কিন্তু হবে, অন্যভাবে হবে আর কি। আপনি কিছুদিন মানসিক টেনশন করে করে দেখেন, ভালো করে খাবার দাবারের রুচি নাই, কোনো কিছুতে কিছু ভালো লাগতেছে না, অনেক ধরনের প্রবলেম হয়ে যেতে পারে মানসিক দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, অনেক কিছু এরকম হয়ে যায়। শুধু শুধু আমরা করি যেগুলো, বুঝছেন না? এমনি তো 2 দিন আগের পরে কেউ না যাইয়ে কি উপায় আছে নাকি? বান্দা এখানে কিছু মানে অতীতের কিছু কর্ম, ওইটা মানে কর্ম তো বিপাকত কিছু সংযুক্ত থাকতে পারে। এক সাইড বলছি যে আমি এক সাইড গেলে তখন, বুঝছেন? এটা হচ্ছে যে মানে বিভাজ্যবাদ, এটা কোনো কিছুর দরকার নাই, অটোমেটিক ভাবে উৎপন্ন হতে পারে। আরেকটা হচ্ছে যে আমার অতীতের কর্ম জমা আছে, আপনি যতই ভালো কিছু ভালোভাবে চলেন না কেন, থাকেন না কেন, এগুলো অনিবার্য কতগুলো কর্ম, তো এগুলো আপনার কাছে এসে উপস্থিত হবে, আপনার কাছে আসবে। এটা একটা গেল, বুঝছেন? এটা হচ্ছে যে মানে সরাসরি কর্মের ফল আপনি ভোগ করবেন। আরেকটা কথা, মজার কথা বলছি, যেগুলো আসবে, অবশ্যই আসবে, এমন বিষয়ও সংযমী জীবন ট্যাকেল দিতে পারে এগুলোকে। মানে আস্তে আস্তে জিনিসও আসবে না, বাধাপ্রাপ্ত হয়ে যাবে। আমি বর্তমানে এত বেশি কুশল কর্ম করতেছি, এই কুশল কর্মের ফাঁকে অকুশলের এই ছোটখাটো অকুশলগুলো ঢোকার কোনো সুযোগ পাবে না। এনে বুঝা গেছে? বান্দে হ্যাঁ। উদাহরণস্বরূপ একটু বলি, হ্যাঁ। বান্দে। আমার কিছু কর্ম ছিল, এগুলো এই 7 দিনের মধ্যে আমার ভোগ করার কথা ছিল। আমি ঠিক সেই সময়ে নিরুত সমাপত্তি ধ্যান নিয়ে বসে গেছি। কোথায়? নিরুত সমাপত্তি ধ্যানে। বান্দে এটা বেশি টাফ হয়ে গেছে না, এটার কথা বাদ দিই। অরূপবচর ধ্যান করতেছি আমি কন্টিনিউ টানা 7 দিন যাবত মনে করো, বা রূপবচর ধ্যান করতেছি। ওই সময়ে ওই চিত্ত নিয়ে ওই সময়টা আমি অতিবাহিত করে ফেলেছি, কিন্তু আমার সেই সময়ে রূপবচরের কামবচরের অনেকগুলো চিত্ত ছিল সেই সময় ফল দেওয়ার মতো, কিন্তু সেই টাইমটা অতিক্রান্ত হয়ে যাবার কারণে আমাকে ওই সময় ওই ফলটা দিতে পারেনি, ওই ফলটা আর উৎপন্ন হয়নি। এমনও ঘটনা আছে ওই ফলটা ওই সময় দিতে না পারার কারণে একটু করেই শুধু এটার ছিল, মানে টেম্পার ছিল, বায়ু ছিল ওই ওই কর্মের, এটা শেষ, মানে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, আর ফল দেওয়ার সুযোগও নাই। বিভাজ্যবাদ সম্পর্কে আরেকটু কি পরিষ্কার হয়েছে সবার? এজন্যই বুদ্ধ বলেন, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই পুরুষাকারকে, প্রচেষ্টাকে, মানে নিজেকে সততই কুশলে রাখার প্রচেষ্টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কার কথা? মহামতি ধর্মরাজ বুদ্ধের কথা। সবকিছু আছে, সবকিছু মানি, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তথাপিও আমি বলি পুরুষাকার শ্রেষ্ঠ, পুরুষাকারের উপরে আর কোনো ধর্ম নাই। পুরুষাকার মানে পুরুষের শক্তি এরকম বুঝবেন না। পুরুষাকার মানে হচ্ছে যে আমার কর্ম উদ্যম, কর্ম প্রচেষ্টা বা সাম্মা ব্যায়াম, সম্যক ব্যায়াম, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এনি বুঝা গেছে না? বান্দে হ্যাঁ।
বান্দে ওই যে কর্মটা যে ওই সময় ফল দিতে পারে নাই, তার মানে এটার এ, কর্মটাও হচ্ছে যে ওরকম যে আমরা ইয়াতে জবনস্থানে যে কর্মগুলা দেখেছি, মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত ওগুলা যখনই সুযোগ পাবে তখনই কিন্তু মানে আজীবন, অর্থাৎ মানে শ্রোতাপত্তি সক্রিয়তাগামী না হওয়া পর্যন্ত কিন্তু ওগুলা ফল দিবেই দিবে, হয়তোবা আজকে দিতে পারে না বা এক সপ্তাহের মধ্যে দিতে পারে না, সেটা এর পরে দিবে, এটা তো ঘুরবেই, আচ্ছা, মানে সেটা একদম এখানে আরেকটা কথা আজকে জেনে নাও, এটা ঘুরবে সেটাও ঠিক আছে, আবার আমাদের ভবাঙ্গের মধ্যে প্রতিনিয়ত যেই হারে কর্ম জমা হয়, যেই হারে আমরা সংস্কার জমা করি, ওই সংস্কারগুলো প্রত্যেকটা সংস্কার গিয়ে গিয়ে আমাদের যত সংস্কার আছে আমাদের ভবাঙ্গ জগতে ওগুলোকে সব উলট পালট করে দেয়, সবকিছু কালার চেঞ্জ করে দেয়। আমরা প্রতিনিয়ত এখানে কালার ডালতেছি, এক এক সময় এক এক কালার। রঙের ডিব্বার মধ্যে এতক্ষণ পর্যন্ত 1000 রকমের রং ছিল মনে করেন, আমি সেখানে এই যে নতুন চিত্র যেগুলো করতেছি প্রতি মুহূর্তে চিত্রগুলো নতুন, আরেকটা নতুন দিলাম, মানে পুরো ড্রামের রংটা পরিবর্তন হয়েছে, এটা বলতে হবে, নয় কি নি? বানতে হ্যাঁ, বুঝে গেছে এখন? তার মানে পরিবর্তন, এটার সাথে পরিবর্তনও হচ্ছে, তাহলে পরিবর্তনও হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন, কোনোটা অপরিবর্তিত থেকে যাচ্ছে এমন কোনো কিছু নাই। আবার কিছু কিছু বিষয় আছে যে পরিবর্তন হবেই না, ওটা ওইভাবেই ফল দেবে, এরকমও কিছু বিষয় আছে। ওগুলা তো বানতে ওই আনন্তরিক কর্ম যেগুলা, আন্তরিক ওগুলাই কর্ম তো যেগুলো আছে, পরিবর্তন হবে না। এবং সম্যক সম্বুদ্ধ জাতীয় বুদ্ধিসত্ত্বগণের কিছু কর্ম আছে, ওদের বাধ্যবাধকতাগুলো ওনারা ওইভাবেই চলবেন, এরকম কিছু ব্যাপার আছে। উনি শ্রোতাপত্তি মার্গলাভী না, তথাপিও নির্দিষ্ট কিছু ধর্মতা বুদ্ধিসত্ত্বগণের থাকে। বুঝে গেছে? বানতে হ্যাঁ, এবং অরহত হয়ে গেলে কিছু এরকম ওনার ভবাঙ্গের কার্যক্রম কিছু পরিবর্তন হয়ে অন্যরকম একটু ব্যাপার ঘটে যায়, হাজার কর্ম থাকুক, যে থাকবে থাকুক, এটা পরিবর্তিত হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা অঙ্গুলিমাল ভান্তের জীবনী দেখতে পাই, সবগুলো জমা হয়েছিল না, বানতে কিন্তু হ্যাঁ, ওনার অরহত্ব গুণের প্রভাবে বুদ্ধ গুণতে যে ওনার বুদ্ধ থেকে নানা ধরনের মৈত্রীকলা কৌশলী শিখার কারণে উনি বিশাল কর্মকে খুব অল্পেই সংক্ষিপ্ত করে ফেলেছেন, এটাকেই বলা হয় বানতে তাহলে বানতে অঙ্গুলিমালকে তাহলে তো কোনো ধরনের ওগুলা কোনো কর্মই আর ভোগ করতে হয় মানে না। ওনাকে ফল দেয়নি, না ভোগ করতে হয় নাই। না, ওই যে একটু যা পেয়েছিল তা, এটা দলা টলা মারছিল যে, রক্তাক্ত করেছিল যে, হ্যাঁ, ওগুলো তো সামান্য। হুম। আর আর কোনো কথা আছে এখানে? আগে থেকে কি একটু পরিষ্কার হয়েছে এই জায়গাটা? বানতে হ্যাঁ, শিল্পী বড়ুয়া অনেকগুলো প্রশ্ন করছিলেন আগে আমাকে ব্যক্তিগতভাবে, এটা বুঝলে আগের প্রশ্নের উত্তর সব সমাধান এই জায়গাগুলোতে, বুঝছেন? মানে এগুলো নিজে নিজে বুঝে গেছেন আপনি, কি কারণে কেমন কেমন হতে পারে, কারণেও হতে বুঝছি পারে, বানতে। আবার আমার ইয়াতে হতে পারে, আবার সবকিছু মিলেমিশে সবগুলো কিন্তু আবার কারণে হয়, সবগুলো মিলেমিশে আবার সবগুলো কারণেই হয়। আমি জন্মগ্রহণ করেছি মানে এটা কারণ, মহাকারণ। আমার জন্ম না থাকলে এই সমস্ত কিছুই হতো না, আমার অবিদ্যা আছে বলে, অবিদ্যার কারণে আমার জন্ম হচ্ছে ক্রমান্বয়ে, আর জন্ম থাকলে এই সমস্ত বিষয় আসতেও পারে। তো সেটা সেই দৃষ্টিকোণ থেকে ধরলে এগুলো সবগুলো ওই কারণকে ভিত্তি করে হয়েছে। সেজন্য ভগবান বুদ্ধের উপদেশ একেবারে কারণ নষ্ট করো। কারণ নষ্ট করার জন্য কি উপায় আছে? আর্যাষ্টাঙ্গিক মার্গ। এটা কঠিন কিছু না, আমাদের প্রচলিত আচরণই এগুলো, এগুলোকে অ্যাট এ টাইম সবগুলো একসঙ্গে এক সহযোগে কাজ করতে হয়। 8টা বিষয়ের সহ উপস্থিতি, সহ সমন্বয় আমাদের মধ্যে আছে, কিন্তু সবগুলো ভালো গুণ, এই গুণাবলীগুলো কিন্তু বাহ্যিক কোনো বিষয় না। আর্যাষ্টাঙ্গিক মার্গ আপনারা মনে করবেন না
আমরা কেউ মনে করব না যে এরকম এটা বাহ্যিক কোনো বিষয়, বুদ্ধ সহ উপলব্ধি করে কিছু এনে দিয়েছেন, ওরকম না। আর্যাষ্টাঙ্গিক মার্গের এমন কোনো সংস্কার আমাদের মধ্যে নেই, এরকম দেখেছেন আপনি? একটু না একটু হলেও আছে এটা, বুঝছেন? যেমন সমাধিকে আমরা ওই জায়গাতে কি বলতেছি, যে একাগ্রতা বলতেছি। একাগ্রতাই যখন এটা কন্টিনিউ হয়, দীর্ঘস্থায়ী হয়, তখন এটাকে আমরা কি বলতেছি? সমাধি। তাও সমাধি বলতেছি না, কখন বলতেছি? যখন এটা অনবদ্য বিষয়ে, নিষ্কাম বিষয়ে যখন চিত্ত একাগ্র করি, তখন এটাকে আমরা সমাধি বলতেছি। আর এটাকে আমরা সম্যক সমাধিও বলতেছি, সেম জায়গাকে। কখন সম্যক সমাধি বলতেছি? যখন এটা নির্বাণ প্রত্যক্ষ করার মানুষে যখন আমরা করব, তখন এটা সম্যক সমাধি। দেখেন, তাহলে ওই বিষয়টা কিন্তু আমার কাছে আছে অলরেডি। আর্যাষ্টাঙ্গিক মার্গের কোনো বিষয়ে বাহ্যিক কোনো কিছু নয়। বুদ্ধ কোনো কিছু এনে স্পেশালি ছাপাই দিয়েছেন এখানে, এরকম কোনো কিছু না। এগুলো আমাদের কাছে আছে, ওগুলোকে যত্ন করা এট এ টাইম। যেমন আমরা পিঠা বানানোর সময় যেটা যে পিঠা, সেই পিঠার উপাদান বরাবর বরাবর দিতে হয়, একটু বেশ কম দিলে ওই পিঠা আর হয় না, বুঝছেন? ঠিক এই নির্বাণের প্রণালীর ক্ষেত্রেও আপনি এই আর্যাষ্টাঙ্গিক মার্গের যখন যেটা যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করতে হবে, তাহলেই আপনি এই নির্বাণ মার্গ দর্শন করতে পারবেন। বাহ্যিক কোনো কিছু না কিন্তু, মানে প্রয়োগ বিধান, প্রয়োগ প্রণালী শুধু আমাদেরকে বুদ্ধ জানিয়ে দিয়েছেন। এনে বুঝা গেছে? বানতে তাহলে তো আমাদের এইটা লাভ করার জন্য তো তাহলে আমাদের এই যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করা বা ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করা, এটাও ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখতে না পারে বানতে, তাহলে তো মুক্তির ইয়েও সম্ভব না। আর এটা ধরে রাখার পেছনেও আমাদের ওই সব সময় পুরুষাকার বা কর্মোদ্যম, প্রচেষ্টা। আর এরপর গুলো আর করবো আলোচনা, নাকি দূরে শেষ করব? 1 ঘন্টা তো হয়ে গেছে বানতে। আজকে দূরে থাক, কালকে পরবর্তী ভবের অভিমুখী ভূত থেকে শুরু করব। রনি বড়ুয়াকে বাইর করতে বলছিলাম, যে পারছেন? বিধিমুক্ত চিত্ত বানতে বই খুলেছিলাম বিধি সংগ্রহের এখানে। পান নাই না? পাইলে আমাকে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে পরে পাঠান বিধিমুক্ত চিত্তগুলো। বানতে বিধিমুক্ত চিত্ত তো শুধু 3টাকে বলছে, যে ভবাঙ্গ চিত্ত যেটা, তারপরে অতীত ভবাঙ্গ, না অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলম, ভবাঙ্গ উপচ্ছেদ, এই 3টাকে তো শুধুমাত্র বিধিমুক্ত বলতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে কালকে আলোচনা করবো, আজকে দূর থাকে। বানতে সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ। অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।